হাসছে আমি ভিডিও করি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো ক্যাপিটালকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো লাস্ট পার্ট শুরু করা যাক। পরদিন সকালবেলা সুগার ডাকে তের ঘুম ভাঙে। তে, চাংকুক ওর বেলা হয়ে গেছে, কলেজ যেতে হবে তো। তে আস্তে আস্তে চোখ খুলে তাকাতেই দেখে সে কাল রাতে ঠিক যেভাবে জাংকুকের হাতটা ধরে ঘুমিয়েছিল এখনও সেভাবেই ঘুমিয়ে আছে। জাংকুক এখনও ঘুমাচ্ছে। তাহলে কি আমি এসব স্বপ্ন দেখেছি বলে তে ধর্মরি উঠতে যায়, কিন্তু উঠতে গিয়ে বুঝতে পারে যে না, কোনো কিছুই স্বপ্ন ছিল না, সত্যিই তার সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে। তের মুখের দিকে তাকিয়ে সুগা বলে, তে কি হয়েছে? তে আর নিজেকে আটকে রাখতে পারে না, হাউমাউ করে কাঁদতে শুরু করে। তের কান্নার আওয়াজ শুনে যে কেউ ধরপড়িয়ে ওঠে। তে কি হয়েছে, খাচ্ছ কেন? তে কোনো কিছুই বলতে পারছে না, কথাগুলো যেন তার গলাতেই দলা পাকিয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি করে উঠে কোনো রকম ওয়াশরুম যেতে চায়, কিন্তু একটা পাও সে এগোতে পারে না। পড়ে যেতে গেলে জাংকুক তাকে গিয়ে ধরে। তে কি হয়েছে তোমার, আর এরভাবে কাঁদছই বা কেন? সব সব শেষ হয়ে গেছে জাংকুক, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বলবে তো? কি বলবো, যেটা হওয়ার নয় সেটাই হয়েছে। আমার সব শেষ হয়ে গেছে জাংকুক, সব শেষ হয়ে গেছে। কেউ কেন আমার সাথে এমনটা করলো? কেন? কি দোষ করেছি আমি, কি ক্ষতি করেছি আমি তার? কি বলছিস কি তে, একটু খুলে বলবি? সে সে আবার কাল রাতে এসেছিল আর আমাকে বলে তে আর কিছু বলতে পারে না, কাঁদতে থাকে। কি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? কাল আমরা দুজনেই এই ঘরে উপস্থিত ছিলাম, আমাদের মাঝখান থেকে তোকে কেউ যদি নিয়ে যায় আমরা টের পাবো না? আমি জানি না। এক মিনিট, তুই কি করে জানলি আমাকে কোথাও নিয়ে গিয়েছিল? আমি জাস্ট গেস করলাম, নিশ্চয়ই আমাদের মাঝখানে কিছু হয়নি, তাহলে অবশ্যই আমরা টের পেতাম। আর সে যখন এ ঘরে কাজটা করেনি, নিশ্চয়ই অন্য কোথাও নিয়ে গিয়ে করেছে। এটা একটা কমন সেন্স। বাই এনি চান্স তুই কি আমাকে সন্দেহ করছিস তে? আমি সেটা বলিনি সুগা, আমি জাস্ট জানতে চেয়েছি তুই কি করে জানলি, দ্যাটস ইট। আমার এখন ভালো লাগছে না, তোরা এখান থেকে যা প্লিজ, আমাকে একটু একা থাকতে দে। কিন্তু তে, তোমাকে এ অবস্থায় একা রেখে আমরা কিভাবে যেতে পারি? আমি পারবো জাংকুক, প্লিজ তোমরা এখন এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না কিছু। সুগা জাংকুককে ইশারায় বলে তেকে একটু একা ছেড়ে দিতে। জাংকুক তেকে খাটে উঠিয়ে বসিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সুগাও পিছন পিছন চলে যায়। তে হেলান দিয়ে শুয়ে আছে, চোখ বন্ধ করে সব হিসেব মেলাতে থাকে। সব তো ঠিকই চলছিল তার জীবনে, তার সাথে কোনো কারো শত্রুতাও নেই যে শত্রুতার বশে কেউ এমনটা করবে। আর যে কাজটা করছে সে নিশ্চয়ই এ বাড়ির কোনা খামচি সব চেনে, নইলে দুটো মানুষের মাঝখান থেকে তুলে নিয়ে যাওয়া কখনো সম্ভব নয়, আবার ঠিক একই স্থানে তাকে ফিরিয়ে রেখে যাওয়া সম্ভব নয়। কিন্তু সে কিভাবে এটা করছে? তাদের মাঝখান থেকে আমাকে তুলে নিয়ে চলে গেল, তারা টেরও পেল না, এটা কিভাবে সম্ভব? আর আমি বা কী করে কিছু টের পেলাম না? তের মাথায় এখন হাজারো প্রশ্ন, কিন্তু কোনো কিছুরই সঠিক উত্তর সে পাচ্ছে না। না, আমি আর কিচ্ছু ভাবতে চাই না, আমাকে সকলের থেকে দূরে থাকতে হবে, আমি আর এসব নিতে পারছি না। হঠাৎ করে তের চোখে পড়ে সেই হলুদ রঙের চিঠি। তে তাড়াতাড়ি চিঠিটা খোলে, সেখানে লেখা আছে, আই এম সরি জান, তোমার সাথে আমি এটা করতে চাইনি, কিন্তু বিশ্বাস করো অন্য কারোর সাথে তোমাকে দেখলে নিজের মাথা ঠিক রাখতে পারি না। আর কাল তোমার এতটা কাছাকাছি এসে নিজেকে আর সামনে রাখতে পারিনি। তোমাকে যে ভীষণভাবে ভালোবাসি আমি, কিন্তু তুমি যে আমার ভালোবাসাটা বোঝো না, তাই তো এমন লুকোচুরি খেলতে হচ্ছে তোমার সাথে। যাব, খুব শিগগিরই আমি তোমার সামনে যাব, ধরা দেব তোমার হাতে, কিছুক্ষণের অপেক্ষা মাত্র। যেদিন বুঝবো তুমি আর কোনোভাবেই আমার থেকে পালাতে পারবে না, তুমি আমার সাথেই সারা জীবনের বন্ধনে বাঁধবে, সেদিন তোমার সামনে আসবো, কারণ কোনোভাবেই আমি তোমাকে হারাতে পারবো না জান। তুমি শুধু আমার, শুধু মাত্র আমার। 24 ঘন্টা তোমার উপর আমি নজর রাখি, তাই কারোর সাথে বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করো না, নইলে কিন্তু আরও খারাপ রূপ দেখবে তুমি আমার। আমি মানুষটা অনেক খারাপ, তবে আমার ভালোবাসাটা অনেক খাঁটি। আমার জীবনে তুমি একমাত্র মানুষ যার সাথে আমি কালকের মতো একটা রাত কাটিয়েছি, আর এমন রাত সারাটা জীবন আমি কাটাতে চাই তোমার সাথে জান। সি ইউ সুন, বাই, লাভ ইউ। চিঠিটা পড়তে পড়তে তে চোখ দিয়ে জল পড়ে।
এত ভালোবাসেন, এতই যদি ভালোবাসেন তাহলে এভাবে লুকিয়ে চড়িয়ে কেন? সামনে আসুন। তে চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। ভেঙে পড়লে হবে না, ঠিক আছে, অপেক্ষায় থাকবো আপনার সামনাসামনি হওয়ার। অনেক প্রশ্ন করার আছে আপনাকে। আমার সাথে যা হওয়ার তা তো হয়েই গেছে, তবে আমি ওটা দেখতে চাই আপনি সত্যিই পুরুষ নাকি কাপুরুষ। তে ফ্রেশ হয়ে নেয়, তারপর কলেজের উদ্দেশ্যে রওনা হয়। তার শরীর প্রচণ্ড ব্যথা, কিন্তু বাড়িতে থাকলে এসব চিন্তাভাবনায় তার মাথা হ্যাং হয়ে আসছে। তাই একটু ফ্রেশনেসের জন্য সে কলেজে গেল। কলেজে যেতে টিচার জানালো তাদেরকে কলেজের পক্ষ থেকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, 2 দিনের ট্যুর। লাগেজ নিয়ে সে বাসে উঠলো। বাসে উঠে দেখলো সুগার পাশে একটি মেয়ে বসে আছে, আর সব সিটগুলোই ফুল হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত জাঙ্কুকের পাশে গিয়ে তে বসলো। তের মনটা ভালো নেই, যদিও আর কোনো উৎপাত হয়নি, তবুও তের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তে খেয়াল করলো সুগা মেয়েটার সাথে বেশ এসে এসে কথা বলছে। তে মনে মনে ভাবলো, এটা আবার কে? যাকে যেই হোক না কেন, ভালো লাগছে না বলে মাথাটা সিটে হেলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে তে তার মাথাটা জাঙ্কুকের কাঁধে রাখলো। সুগা ওদের দিকে তাকাতে দেখলো তে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। সুগা একটু হাসলো, যদিও তার হাসির মানেটা বোঝা খুব দুষ্কর। সুগার পাশে বসে থাকা মেয়েটার নাম জিমিন। তা জিমিন, তুই হঠাৎ এদেশে ফিরলি যে? আমি তো দাদাভাইকে কবে থেকেই বলছিলাম আসার জন্য, দাদাভাই তোমাকে নিয়েই আসছিল না। কিন্তু বাবু, তোমার উপর আমি রাগ করেছি। আমি এতদিন হয়েছে এসছি, তুমি একবারও আমার সাথে দেখা করতে গেলে না। সরি সোনা, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, তাই যেতে পারিনি। তোমাদের ব্যস্ততা আমার জানা আছে, সারাদিন তো শুধু আড্ডাই মারো, আবার বলছো ব্যস্ত। আসলে আমার কথা তোমার মনেই পড়েনি। আমি তোমাকে মিস করলে কি হবে, তুমি তো আর আমাকে মিস করো না। সুগা জিমিনের গালটা টিপে দিয়ে বলল, পক্কা বুড়ি একটা, সব জেনে গেছে। আরে আমি আমার বাবুর বিষয়ে জানবো না, এটা হয়? আচ্ছা হয়েছে, নে এবার একটু রেস্ট নে। বাবু, মাথায় একটু হাত বুলিয়ে দাও না। আচ্ছা দিচ্ছি, নে ঘুমা। জিমিন সুগার কাঁধে মাথা রাখে। সুগা আস্তে আস্তে জিমিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একটা সময় জিমিনও সুগার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। প্রায় 5 ঘন্টা জার্নি করার পর তারা তাদের গন্তব্যস্থলে এসে পৌঁছায়। সবাই যে যার লাগেজ নিয়ে নামতে শুরু করেছে। তে এখনও ঘুমোচ্ছে, হয়তো কাল সারা রাত সেভাবে ঘুম হয়নি, তাই অনেকটাই ক্লান্ত। মেয়েটার মধ্যে একটা ভয় সবসময় কাজ করছে। তে ওঠ, চলে এসেছি আমরা। সুগার ডাকে তে চোখ খুলে তাকায়, দেখে জাঙ্কুকের কাঁধে। তে ধরপড়িয়ে ওঠে। রিল্যাক্স, এভাবে তাড়াহুড়া করছো কেন? না কিছু না। তারপর তে নেমে যায়। জিমিন সুগার হাত ধরে রয়েছে। তে সুগাকে জিমিনের ব্যাপারে জিজ্ঞাসা করতেই যাবে, তার আগে জিমিন তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। সবাই যে যার মতো ঘুরছে। তে একটা গাছের নিচে বসে আছে। হঠাৎ করে স্যার সবাইকে ডাকতে লাগলেন, স্টুডেন্ট, আমরা এখানে মজা করতে এসেছি, তাই সবাই মিলে একটু মজা করব, চলো কিছু গেম খেলা যাক। হ্যাঁ স্যার, এটা বেশ ভালো হয়, কিন্তু কি খেলবো? তোমরাই বলো কি খেলা যায়। স্যার, হাইড অ্যান্ড সিক খেলি। হাইড অ্যান্ড সিক কথাটা শুনতে তের বুকটা যেন আটকে ওঠে। তে অবাক হয়ে সুগার দিকে তাকায়। হাইড অ্যান্ড সিক কেন? অন্য খেলাও তো খেলতে পারি। কেন? এটা তো বেশ মজার খেলা, আর আমার ফেভারিট। এরপর খেলা শুরু হলো। তে চোর হয়েছে। তে এক এক করে সবাইকে খুঁজে ফেললো, কিন্তু জাঙ্কুককে কোথাও খুঁজে পাচ্ছে না। তে এদিক ওদিক জাঙ্কুককে খুঁজে বেড়াতে লাগলো, না কোথাও নেই। উফ, এই জাঙ্কুকটা আবার কোথায় লুকালো, খুঁজেই পাচ্ছি না কোথাও। কিরে, সবাইকে খোঁজা হলো? আরে না, জাঙ্কুক কোথায় লুকিয়েছে কে জানে। ঠিক তখনই তের মাথায় উপর থেকে টপ করে কিছু একটা পড়লো। তে মাথায় হাত দিয়ে দেখে একটা কলার চোখলা। কলার চোখলা বলে ওপর দিকে তাকিয়ে দেখে গাছে ঝুলে ঝুলে জাঙ্কুক কলা খাচ্ছে। এই বাদর, তুমি ওখানে ঝুলে ঝুলে কলা খাচ্ছ, আর আমি তোমাকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। কি করব বলো, শুধু কি ঘুরলে হবে, খেতেও তো হবে। আর আমার অনেক খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য এখানে বসে পড়লাম খেতে। আর তাছাড়া খোঁজার জন্য 2টো চোখ লাগে, অন্ধের মতো খুঁজলে কি আর কাউকে পাওয়া যায় বলো? বাবু, তুমি এখানে কি করছো? তুমি না আমাকে বলেছো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? আরে আমি তো এখানে তেকে খুঁজতে এসেছিলাম। সুগা, ওকে? ও ও হলো। এই বান্দরি, তুই আবার এখানে কি করছিস? হ্যাঁ, আমি এখানে আমার বাবুকে খুঁজতে এসেছি। তোর সমস্যাটা কোথায় শুনি?
জাংকুক, তুমি ওকে চেনো? ও তোমার কে হয়? ও আমার কেউ হয় না, ও একটা অসভ্য, একটা বাদর। ও তো চাইছিলই না আমি এখানে আসি, আমার বাবুটা আমাকে নিয়ে এলো তাই। কি বললি? আমি বাদর, আমি অসভ্য? দাঁড়া, হচ্ছে তোর। বলে ওর চুলটা টেনে দিল। দাঁড়া শয়তান বলে জাংকুককে উত্তম মধ্যম পিটাতে লাগলো। সুগা কিছুতে এই দুজনকে ছাড়াতে পারছে না। শেষ পর্যন্ত এক প্রকার জিমিনকে কোলে নিয়ে সেখান থেকে চলে গেল। জিমিন সুগার কোল থেকে প্রাণপণ চেষ্টা করছে ছাড়া পাওয়ার। সে কোল থেকেই জাংকুকের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। সুগা ওকে নিয়ে ওখান থেকে চলে গেল। জাংকুক একটু দূরেই দাঁড়িয়েছিল। তে জাংকুকের দিকে এগিয়ে আসতে গেলে পাটা মচকে যায়। তে, কি হয়েছে তোমার? বলে জাংকুক সেখানে দৌড়ে আসে। পাটা কি হয়েছে দেখি বলে জাংকুক পাটা দেখতে লাগলো। চলো চলো, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই, আমাদের সাথে তো ডক্টর আছেই। চলো চলো, শিগগিরই চলো। আমি হাঁটতে পারবো না, আমার পাটা মনে হচ্ছে মচকে গেছে। তোমাকে হাঁটতে হবে না বলে জাংকুক থেকে কোলে তুলে নেয়। দূর থেকে এক দৃষ্টে সুগা তাদের দিকেই তাকিয়ে থাকে। জাংকুক তেকে নিয়ে ডক্টরের কাছে যায়। আসলে ওর পা মচকে গেছে, চিন্তা করবেন না, দাঁড়ান বলে ডক্টর তের পায়ে আরেকটা মটকা দেয়। ব্যথায় জাংকুকের শার্টটা খামচে ধরে। এবার একটু দাঁড়িয়ে দেখুন তো। হ্যাঁ, একটু দাঁড়িয়ে দেখুন। তে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। আরে বাস, ব্যথাটা তো চলে গেছে। আর কোনো চিন্তা নেই, তবে একটু সাবধানে হাঁটাচলা করবেন, ঠিক আছে? রাতে সবাই খাওয়া দাওয়া সেরে যে যার রুমে যেতে লাগলো। তে নিজের রুমের দিকেই যাচ্ছিল, হঠাৎ তার হাতে টান পড়লো। একটা লোক তাকে নিয়ে একটা অন্ধকার রুমের মধ্যে ঢুকলো। তে কিছু বলতেই যাবে, তার আগে ঠোঁট দিয়ে লোকটা তের ঠোঁটটাকে লক করে ফেললো আর দুটো হাত দিয়ে তের হাত দুটোকে চেপে ধরে রেখেছে। ঘরটা অন্ধকার, সামনে কে আছে বোঝার কোনো উপায় নেই, কিন্তু তে বেশ বুঝতে পারে এটা আর কেউ নয়। তে মনে মনে ভয় পায়, তার মানে সে এখানেও চলে এসেছে। কিছুক্ষণ বাদে ঠোঁটটা ছেড়ে সে তের ঘাড়ের কাছে গিয়ে আস্তে আস্তে বলে, কি ভেবেছো বেবি গার্ল, আমার থেকে দূরে এসে তুমি আমার কাছ থেকে পার পেয়ে যাবে? কখনো পার পাবে না। তোমাকে আমি বলেছি না, 24 ঘন্টা আমি তোমার উপর নজর রাখছি। একটা মুহূর্ত আমি তোমাকে যে আমার নজর ছাড়া করবো না শোনা। এখানে এসেছো বলে কোনো রকম শাস্তি দিলাম না, আনন্দ করছো করো, কিন্তু সাবধান, কারণ আশেপাশে আমি যেন তোমাকে না দেখি। তোমার আশেপাশে যে থাকবে তাকে আমি শেষ করে দেব, বুঝেছো বেবি গার্ল? বলে তের ঘাড়ে জোরে একটা কামড় দেয় আর নিমেষের মধ্যে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তে তার পিছনে ছোটে তাকে দেখার জন্য, কিন্তু বাইরে বেরোতে বেরোতে সে যেন উদাও হয়ে যায়। এত তাড়াতাড়ি একটা মানুষ কি করে মিলিয়ে যেতে পারে? আমি আর পারছি না। তের মাথাটা হঠাৎ করে কেমন যেন ঘুরিয়ে ওঠে। তে কোনো রকমে নিজের রুমে যায় আর শরীরটাকে বিছানায় এড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে তলেই যায়। পরের দিন তারা ফিরবে। সবাই যে যে সিটে বসে গেছে। সুগা আর জিমিন পাশাপাশি বসেছে। তে একটা ফাঁকা সিট দেখে সেখানে গিয়ে বসলো। পাশের সিটটা ফাঁকা। চারিদিকে তাকিয়ে দেখলো জাংকুক এখনো আসেনি। জাংকুক এত লেট কেন করছে? এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে তে অবাক হয়ে গেল। জাংকুকের হাতে ব্যান্ডেজ করা। জাংকুক, কি হয়েছে তোমার? না তেমন কিছু না, আসলে সকালে একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম, হঠাৎ করে সামনে একটা বাইক চলে আসে, নিজেকে বাঁচানোর জন্য সাইডে লাফ দিতে গিয়ে পড়ে গিয়ে হাতে একটু চোট পেয়েছি, তেমন কোনো গুরুতর চোট নয়, চিন্তা করো না বলে জাংকুক তের পাশে বসে। তে মনে মনে ভাবে, আচ্ছা কাল জাংকুকের এত কাছাকাছি ছিলাম বলে সেই লোকটা আবার জাংকুকের কোনো ক্ষতি করছে না তো? নয়তো হঠাৎ করে ওরকম বাইক ওর সামনে চলেই বা আসবে কেন? তে চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, বাস চলতে শুরু করে। তে ক্লান্তিতে কিছুক্ষণ পর জাংকুকের ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। জিমিন বক বক করে চলেছে সুগার সাথে। সুগা চুপ করে শুনছে, হ্যাঁ উত্তর দিচ্ছে টুকটাক। সুগা মনে মনে হয়তো কিছু চিন্তা করছে। বাবু, কি চিন্তা করছো তুমি? কই কিছু না তো, তোমার কথা শুনছি। সন্ধ্যের দিকে তারা এসে পৌঁছায়। তে বাস থেকে নামতে গিয়ে আবার মাথাটা ঘুরে যায় আর গাটা কেমন যেন গুলিয়ে ওঠে। তে পড়ে যেতে নিলে জাংকুক তাকে ধরে ফেলে। তে তে কি হয়েছে? কিছু না, আমাকে একটু বাড়িতে ড্রপ করে দেবে প্লিজ? তে মনে মনে ভাবে, আচ্ছা
আমি যেটা ভাবছি সেটাই নয় তো? ও মাই গড, আমাকে বাড়ি গিয়ে তাড়াতাড়ি টেস্ট করাতে হবে। হ্যাঁ চলো, পৌঁছে দিচ্ছি। তোমার কি শরীর খারাপ লাগছে? ডক্টরের কাছে যাবে? না না, তেমন কিছু না। কি হয়েছে তে? না কিছু না, আসলে শরীরটা একটু খারাপ লাগছে, হয়তো অনেকটা রাস্তা বাসে জার্নি করেছি তো তাই। বাড়ি থেকে একটু রেস্ট নে, ভালো লাগবে। আমি জিমিনকে নিয়ে চললাম তাহলে। হ্যাঁ যা, আমি ওকে ড্রপ করে আসছি। জাঙ্কুক তেকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে। তে বাড়িতে গিয়েই ফ্রেশ হয়ে তে ডক্টরের কাছে যায়। ডক্টর কিছু টেস্ট করায়। টেস্টের রিপোর্ট দেখে ডক্টর তেকে জানায়, আপনার হাজব্যান্ড কোথায়? তিনি আসেননি? হাজব্যান্ড? না মানে উনি একটু ব্যস্ত আছে। কেন ডক্টর? কংগ্রাচুলেশন, আপনি প্রেগনেন্ট। হোয়াট? হ্যাঁ আপনি প্রেগনেন্ট। থ্যাংক ইউ ডক্টর। তে কোনো রকমের চোখের জলটা আটকে রেখেছে। ডক্টরের কাছ থেকে বিদায় নিয়ে তে এলোমেলোভাবে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। আমি আমি এখন কি করব? আমি প্রেগনেন্ট, কিন্তু যার দ্বারা এটা হয়েছে আমি তাকে চিনি না, পর্যন্ত জানিও না সে কে। আমি আমি লোক সমাজে মুখ কীভাবে দেখাবো? আমি মা বাবাকে কী জবাব দেব? আমি আমি আমার এই জীবন আর রাখবো না। আবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তে দৌড়ে ছুটতে থাকে। একটা ব্রিজের ওপর এসে দাঁড়ায়। তে ঝাঁপ দিতেই যাবে, তখনই তার মনে হয় যে না, এটা কেন সে করবে? একটা লোকের ভুলের দায় সেই শিশুটাকে কেন দেবে? সে তো এখনো জন্মায়নি পর্যন্ত, তার তো কোনো দোষও নেই। সে এভাবে একটা শিশুকে হত্যা করতে পারে না, একটা প্রাণকে মেরে ফেলতে পারে না। তে সোজা হয়ে দাঁড়ায়। আমাকে একটা চেষ্টা করতে হবে। সে যদি সত্যি পুরুষ মানুষ হয়ে থাকে, সে নিশ্চয়ই আমাদের দায়িত্ব নেবে। তাকে অন্তত একবার জানানোর চেষ্টা আমাকে করতেই হবে। তে বাড়িতে ফিরে আসে। সে জানে রাতে সে লোকটি নিশ্চয়ই আসবে। তে সে লোকটির উদ্দেশ্যে একটা চিঠি লেখে। সে লোকটি যে জায়গায় চিঠি রেখে যায়, তেও ঠিক সেভাবেই সেখানে চিঠিটা রেখে দেয়। আর তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে সে ব্যক্তি তের ঘরে ঢোকে। তের ঘরের আলোটা জ্বলছিল। প্রতিদিনই তে নিজের ঘরে আলো জ্বালিয়ে শোয়। ব্যক্তিটি আসার পর সেটি অফ করে। আজও তেমনই তের ঘরে আলোটা জ্বলছিল। ব্যক্তিটি এক মনে তের দিকে তাকিয়ে থাকে। সে এমনটা প্রতিদিনই করে থাকে। প্রতিদিনই সে এসে আগে তেকে ভালো করে পর্যবেক্ষণ করে। তের এই ঘুমন্ত মুখটা তার কাছে অনেক সুন্দর লাগে। সে তো তেকে ভালোবাসে, তেকে কাছের করে পেতে চায়, শুধু রিজেক্ট হতে ভয় পায়। সে তের কাছে যেতেই যাবে, ঠিক তখনই তার ওই খামটার দিকে নজর পড়ে, যেখানে ওপরে লেখা রয়েছে অজ্ঞাত ব্যক্তি। সে বুঝতে পারে চিঠিটা তার উদ্দেশ্যেই লেখা। সে চিঠিটা খুলে দেখে। আমি জানি না আপনি কে, কি আপনার উদ্দেশ্য, কেনই বা প্রতি রাতে আপনি আমার সাথে এমনটা করেন। তবে আপনাকে একটা কথা জানাতে চাই, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। দয়া করে আমাদেরকে বাঁচতে দিন। একটি সন্তানকে পৃথিবীতে আনার জন্য শুধুমাত্র মা নয়, তার পিতার ভূমিকারও প্রয়োজন। আমি চাই আপনি আপনার সন্তানের দায়িত্বটা নিন। চিঠিটা পড়ে ব্যক্তিটির চোখে জল এসে যায়। সে বাবা হতে চলেছে, কথাটা তার কাছে অনেক আনন্দের মনে হয়। সেও তো চায় তের সাথে একটা সুন্দর সংসার করতে, যেখানে তাদের একটা সুন্দর ফুটফুটে সন্তান থাকবে, তার একটা সুখী পরিবার হবে। তেকে তো সে অনেক আগে থেকেই ভালোবাসতো, কিন্তু কখনো বলে উঠতে পারেনি। আজকে আর সে তের কাছ থেকে কিছুতেই লুকাবে না। তের কাছে সে ধরা দেবে, আপন করে নেবে তেকে, দায়িত্ব নেবে তার স্ত্রী আর সন্তানের। ব্যক্তিটি তেকে জাপটে ধরে শুয়ে পড়ে। সকালবেলা তের ঘুম ভাঙতে মনে হয় কোনো একটা ভারী জিনিস তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। তে চোখ না খুলেই মনে মনে ভাবে, তবে কি আমি যা ভাবছি তাই? আমি কি আজ থেকে দেখতে পারবো? এটা এটা কি সেই? তে এক প্রকার ভয়ে ভয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। সামনে একটি মানুষ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে শুয়ে আছে, আর তার মুখের দিকেই তাকিয়ে আছে। তার চোখে জল টলটল করছে। তে ব্যক্তিটিকে দেখে অবাক হয়। জাঙ্কুক, তুমি? তার মানে তুমি এসব করেছো? কিন্তু কেন? বলে তে ঝাড়া দিয়ে উঠতে যায়। জাঙ্কুক তাকে টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। ভালোবাসি তোমায়, অনেক দিন ধরে ভালোবাসি তোমায়, কখনো বলে উঠতে পারিনি। এটাকে ভালোবাসা বলে? তুমি দিনের পর দিন আমার সাথে খারাপ আচরণ করে গেছো, তাও আবার আমাকে না জানিয়ে আবার ইচ্ছার বিরুদ্ধে। এটাকে তুমি ভালোবাসা বলছো?
হ্যাঁ বলছি, আমি এরকমই। আমার ভালোবাসার মানুষটাকে আমি অন্য কারোর সাথে দেখতে পারি না। আমি তোমাকে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যখন জানতে পারলাম সুগা তোমাকে ভালোবাসে, বিশ্বাস করো আমি আমি আমার বন্ধুর জন্য আমি তোমাদের ছেড়ে চলেও গিয়েছিলাম। আমি আমার বোনকে নিয়ে বিদেশে চলে গিয়েছিলাম। আমার বোনের সাথে আমার বাবার যাওয়ার কথা ছিল, আমি বাবাকে না যেতে দিয়ে আমি নিজেই চলে যাই, যাতে তোমরা ভালো থাকো, যাতে সুগা তোমাকে নিয়ে শান্তিতে থাকে, সুখে থাকে। বিশ্বাস করো, নিজের চোখের সামনে তোমাকে সুগাকে একসাথে সংসার করতে আমি দেখতে পারতাম না, তাই চলে গিয়েছিলাম। চলেই যখন গিয়েছিলে তাহলে ফেরত কেন এলে? আসতে চাইনি তো, এসেছি আমার বোন জিমিনের জন্য। জিমিন? জিমিন তোমার বোন? হুম, জিমিন আমার বোন। জিমিনের জন্য এসেছো মানে? জিমিন সুগাকে অনেক ভালোবাসে, অনেক। জিমিন জানো ব্রেন টিউমারের পেশেন্ট। ডক্টর বলেছে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, কিন্তু তার ব্রেনের ওপর যেন কোনো রকম চাপ দেওয়া না হয়। সে আমার কাছে একমাত্র সুগাকে চেয়েছিল তার জীবনসঙ্গী হিসেবে, আর নিজের বোনের এরকম অবস্থায় তাকে আমি মানা করতে পারিনি। ততদিনে আমি এটা জানতে পেরেছিলাম তুমি সুগাকে রিজেক্ট করেছো। মনে একটু হলেও আশার প্রদীপ জ্বলে উঠেছিল, কিন্তু আমি এখানে ফিরে আসার পরও বলতে পারি সুগা এখনও তোমাকে ভালোবাসে, সে তোমাকে পেতে চায়, তোমার অপেক্ষায় আছে। আমি ভয় পেয়েছিলাম তোমাকে হারিয়ে ফেলার, ভেবেছিলাম সুগার সাথে থাকতে থাকতে তুমিও যদি সুগাকে ভালোবেসে ফেলো। তুমি যখন সুগার কাছাকাছি আসতে আমার ভয় হতো তোমাকে হারিয়ে ফেলার, আমার রাগ হতো তোমাকে ওর সাথে দেখলে, আমি নিজেকে সামলাতে পারতাম না, তাই সমস্ত রাগ তোমার ওপর দেখাতাম। তোমাকে সরাসরি প্রপোজ করতে পারিনি, আমি অনেক ভীতু, অনেক কাওয়ার্ড, তাই লুকিয়ে লুকিয়ে তোমাকে ভালোবেসে গিয়েছি। আর সেদিন আমি ওটা তোমার সাথে করতে চাইনি, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে এতটা সামনে পেয়ে নিজেকে সামলে উঠতে পারিনি, হারিয়ে ফেলেছিলাম আমি নিজেকে। আই এম সরি। সরি? সরি বলে কি সব কিছু মিটে যাবে? বলেতে জাঙ্কুকে একটা ধাক্কা মারে। জাঙ্কুকের চোখ এখনও ছলছল করছে। আই এম সরিতে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এভাবে হবে না, ভুল যখন করেছো তার মাসুল তোমাকে দিতেই হবে। বলো বলো কি মাসুল দিতে হবে আমাকে? আমি সব করব, শুধু আমাকে ছেড়ে যেও না। ছেড়ে যাব? সেটা তো পারবো না, সেই অপশনটা তো তুমি রাখোই নি। আমাকে বিয়ে করতে হবে আজই, তোমার সন্তানের দায়িত্ব নিতে হবে। জাঙ্কুকের চোখে মুখে একটা হাসি খেলে যায়, দুঃখের মাঝেও যেন সুখের সম্ভার তার কাছে। নেবতে অবশ্যই নেব, আমি আজই তোমাকে বিয়ে করব। আমার একটা কন্ডিশন আছে, আমরা বিয়ে তো করবো আজই, কিন্তু আমার ভালোবাসা তুমি সেদিনই পাবে যেদিন জিমিন আর সুগা সেটেল হবে। আচ্ছা বেশ, তুমি যা বলবে তাই হবে। এরপর সেদিনই তারা বিয়ে করে। এদিকে সুগাও জিমিনের কাছে ছিল। বাবু, একটা কথা বলবো তোমাকে। বল। বাবু, আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ ভেরি মাচ। কী সব বলছিস জিমিন? আমি কখনো তোকে ওই নজরে দেখিনি। আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব নয়। কেন? আমি কি দেখতে সুন্দর নই? আমি কি ভালো নই? তোমার যোগ্য নই? সেসব না জিমিন, আমি তোকে সেভাবে কখনো দেখিনি। আমি তোকে ভালোবাসতে পারবো না। কথাটা শুনে জিমিন দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। জিমিন শোন, ছেলে মানুষই করিস না। জিমিনের কোনো উত্তর পায় না। তখনই তে আর জাঙ্কুক ঘরে ঢোকে। কি হয়েছে সুগা? তে আর জাঙ্কুককে দেখে সুগা অবাক হয়। তের মাথায় সিঁদুর। তে তুই? সুগা, আমি একটা বিয়ে করেছি। কথাটা শুনে সুগা থমকে যায়। কি? হ্যাঁ সুগা, কংগ্রাচুলেশন। আমি অনেক খুশি হয়েছি, বিশ্বাস কর। সে ঠিক আছে, কিন্তু তুই এখানে জিমিনের রুমের বাইরে কেন? আরে জিমিন কী সব পাগলামো করছে? কি করেছে? বলছে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু তুই তো জানিস আমার পক্ষে সেটা। কি? জিমিন তোকে বলেছে ও তোকে ভালোবাসে? হ্যাঁ। তুই ওকে কি বলেছিস? আমি যেটা সত্যি সেটাই বলেছি। আমার পক্ষে সেটা সম্ভব না, আমি ওকে সেভাবে কখনো দেখিনি। কি বলছিস কি সুগা? তুই ওকে এসব বলেছিস? হ্যাঁ, আসলে ও বাচ্চা মানুষ, বুঝিয়ে বললে। সুগা প্লিজ, তুই কি করেছিস তুই নিজেও জানিস না। চুপ কর। জিমিন দরজাটা খোল। তে বুঝতে পারে সাংঘাতিক কিছু একটা হয়েছে। আমার মনে হয় দরজাটা ভাঙা উচিত। কিন্তু কেন, কি হয়েছে? সুগা, জিমিন ব্রেন টিউমারের পেশেন্ট। হোয়াট?
বলতে বলতে জাংকুক দরজা ভেঙে ফেলে। ভেতরে গিয়ে দেখে জিমিন সেন্সলেস হয়ে পড়ে আছে। জাংকুক দৌড়ে গিয়ে জিমিনকে কোলে তুলে নেয়। জিমিন, জিমিন চোখ খোল, জিমিন, জিমিন, জিমিন চোখ খোল, হ্যাঁ জিমিন চোখটা খোল বোন। কিন্তু জিমিনের কোনো সাড়া নেই। সুগা অপরাধীর মতো দাঁড়িয়ে রয়েছে। সুগা গাড়ি বের কর, আমাদের এখনই ওকে নিয়ে হসপিটাল যেতে হবে। এরপর তারা জিমিনকে নিয়ে নার্সিংহোমে যায়। জিমিনকে ভর্তি করা হয়। কিছুক্ষণ বাদে ডক্টর বেরিয়ে আসে। ডক্টর, ডক্টর জিমিন, জিমিন কোমায় চলে গেছে। তোমাকে তো বলাই হয়েছিল ওকে কোনো রকমভাবে মেন্টালি প্রেশার দেবে না, ও একটু সুস্থর দিকে এসেছিল। আর তোমরা? জাংকুক অসহায়ভাবে সুগার দিকে তাকায়। সুগা বোবার মতো দাঁড়িয়ে রয়েছে। নিজেকে বড্ড অপরাধী লাগছে, কিন্তু তার তো এখানে কিছু করার নেই। সে তো সব জানতোই না। জাংকুক কাঁদতে কাঁদতে জিমিনের কাছে যায়। প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছে সে। জাংকুক প্লিজ সামলাও নিজেকে, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কিন্তু জাংকুক কেঁদেই চলেছে। অনেকক্ষণ পর তে আর সুগা মিলে জাংকুককে শান্ত করে। তারা কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। সুগা তুই তেকে নিয়ে বাড়িতে ফিরে যা, আমি রাতে এখানেই থাকবো। না তোদের থাকতে হবে না, তোরা যা, আমি আছি। যেটা বললাম সেটা শোন। এমনিতেই অনেক উপকার করে ফেলেছিস, আর কোনো উপকার তোকে করতে হবে না। জাংকুক প্লিজ এভাবে বলো না, এখানে সুগার কোনো দোষ নেই। সুগার জানতো না এমন কিছু। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না, প্লিজ। আমার মাথা গরম আছে, আমি কি বলে ফেলবো, তোমরা এখান থেকে যাও। তেও মনে করে সুগাকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাওয়াটা উচিত। জাংকুকের মাথা ঠিক নেই, ও কী বলছে ও নিজেও জানে না। পরে মাথা ঠান্ডা হলে সবটাই বুঝতে পারবে। সে সুগাকে নিয়ে চলে আসে। পরদিন সকালে সুগা আর তে আবার নার্সিংহোমে আসে। জাংকুককে সুগা জোর করে পাঠিয়ে দেয় তের সাথে। সুগা গিয়ে জিমিনের কাছে বসে। জিমিনের হাতটা ধরে বলে, জিমিন আই এম সরি জিমিন, আমি জানতাম না তুই আমাকে এতটা ভালোবাসিস। আমার আমার তোর প্রতি সেরকম কোনো ফিলিংস ছিল না কখনোই, কিন্তু তুই সুস্থ হয়ে যা, আমি কথা দিচ্ছি আমি তোকে ভালোবাসবো, আমি তোকে ভালো রাখবো, আমি তোকে বিয়ে করব। তুই প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। তোকে এভাবে দেখতে যে ভালো লাগছে না আমার। হয়তো তোকে ভালোবাসতে আমার একটু সময় লাগবে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি তোকে ভালোবাসার চেষ্টা করব। তেয়া জাংকুক তো সেটেল হয়েই গেছে, তাই পুরনো মোহ নিয়ে বেঁচে থাকতে চাই না। আমি আমার জীবনে এগিয়ে যেতে চাই। আমি এমন একজন ভালোবাসার মানুষকে চাই যে আমাকে অনেক ভালোবাসবে। আর আমি এটা বুঝে গেছি, তোর থেকে বেশি ভালো আমাকে আর কেউ বাঁচতে পারবে না রে। তুই সুস্থ হয়ে যা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, সংসার করবো আমরা দুজন। এরপর একটা মাস কেটে গেছে। দুদিন আগে জিমিনও কোমা থেকে বের হয়েছে। জিমিন এখন অনেকটাই সুস্থ। সুগা জিমিনের অনেক কেয়ার করে। জাংকুক তে আর তাদের ফ্যামিলি মিলে ঠিক করে সুগা আর জিমিনের বিয়ে দেবে। আর কিছুদিন পরে তাদের বিয়ের দিনও ঠিক হয়। আজ জিমিন আর সুগার বিয়ে। জাংকুক আর তে পাশে দাঁড়িয়ে রয়েছে। জিমিন আর সুগার বিয়ে হচ্ছে, তারা ফুল ছিটাচ্ছে। জাংকুক তের মাথাতে ফুল ছিটাতে লাগলো। উফ জাংকুক কি হচ্ছেটা কি? এই তে ওদের ফুলসজ্জার সাথে চলো না আমরা আর একবার ফুলসজ্জা সেরে নিই। জাংকুক এই দেখো আমাদের বিয়েটা হয়েছে, কিন্তু আর কিছুই তো হয়নি, প্লিজ চলো না। কিছু হয়নি মানেটা কি? জাংকুক আমি প্রেগনেন্ট। আরে সে তো বিয়ের আগে হয়েছে, বিয়ের পরে তো আর কিছু হয়নি। দেখো সেই দিনের পর থেকে আমি একবারও তোমাকে টাচ পর্যন্ত করিনি। তুমি বলেছিলে জিমিনার সুগা সেটেল হয়ে গেলে তুমি আমাকে ভালোবাসবে। এখন তোরা সেটেল হয়ে গেছে, চলো না আমাদের ফুলসজ্জাটাও সেরে ফেলি। আগে ওদের বিয়েটা হতে দাও, তারপর দেখা যাবে। আগে ওদের বিয়েটা হতে দাও মানে? তার মানে তুমি রাজি? উফ জাংকুক তুমি চুপ করবে। জিমিন আর সুগার বিয়েটা ভালো মতন হয়ে যায়। আজ তাদের ফুলসজ্জা। জিমিন ঘরে বসে আছে। সুগা এসে দরজাটা লক করে দেয়। এই কদিনে সুগাও জিমিনকে অনেকটা ভালোবেসে ফেলেছে। সে বুঝতে পেরেছে জিমিনই তার জন্য একদম পারফেক্ট একজন জীবনসঙ্গী। বাবু বাবু নয়, বলো সুগার ড্যাডি। আই অ্যাম ইয়োর ড্যাডি মাই সুইট হার্ট বলে সুগা জিমিনকে কিস করতে শুরু করে। আর তারপর আস্তে আস্তে দুজনের মধ্যে ভালোবাসার গভীরত্ব বাড়তে থাকে। এদিকে জাংকুক ঘরে পায়চারি করছে, তার বউয়ের জন্য অপেক্ষা করছে। জিমিনকে দিয়ে এসে তে ঘরের দরজা লক করতেই জাংকুক দৌড়ে এসে তেকে কুলে তুলে নেয়। আরে রে জাংকুক আসতে, বেবির কষ্ট হবে। কিচ্ছু হবে না, আমার বেবি জানে তার বাবা তাদেরকে কোলে নিয়েছে, এতে তাদের আনন্দ হবে, কষ্ট কেন হবে শুনি। আজ শুধু জিমিনার সুগার ফুলসজ্জা না, আজ তো আমাদেরও ফুলসজ্জা।
দেখো তো ঘরটা কেমন লাগছে। তে তাকিয়ে দেখে তাদের বিছানাটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো। কি করেছে সব? কি করেছি মানে? আমাদের ফুলসজ্জাটাকে স্পেশাল করতে হবে না? আজ তো আর লুকিয়ে চুরিয়ে নয়, আজ সরাসরি ভালোবাসবো তোমায় জান বলে আস্তে করে নিয়ে গিয়ে তেকে ফুলের সাজানো বিছানায় শুয়ে দেয়। আই লাভ ইউ বেবি গার্ল, অ্যান্ড নাও আই এম হাংরি বলে তে ঠোঁট জোড়া দখল করে নেয়। আজ কোনো জোড়াজুড়ি নয়, আজ দুজনেই দুজনকে ভালোবাসছে। তের তো জাঙ্কুকের প্রতি সব কর্নার আগাগোড়ায় ছিল, কিন্তু এটুকু সে জাঙ্কুককে টাইট দেওয়ার জন্য করেছে। এবার সেও তার সংসারটাকে ভালো করে গুছিয়ে নিতে চায়। জাঙ্কুক খুব আস্তে আস্তে তেকে ভালোবেসে চলেছে, যাতে তার বেবির কোনো রকম ক্ষতি না হয়। জাঙ্কুক কেয়ারফুল, চিন্তা করো না বেবি গার্ল, আমার বেবি গার্ল আর আমার বেবি কারোর কোনো ক্ষতি আমি হতে দেব না বলে জাঙ্কুক আস্তে আস্তে তে ব্লাউজের হুকগুলো খুলতে থাকে। তারপর নিজের শার্টের বোতামগুলো খুলে শার্টটাকে ছুঁড়ে ফেলে দেয়, আর এক এক করে তের শরীর থেকে তের বস্ত্রগুলো সরিয়ে দিতে থাকে। এতদিন তো চা হয়েছে অন্ধকারে, কিন্তু আজ জাঙ্কুক ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে তের শরীরটা দেখছে। তে তুমি এত সুন্দর কেন? একদম পারফেক্ট সব দিক দিয়ে। একটা নেশাতুর কণ্ঠে জাঙ্কুক কথাটা বলে। তে আবেশে চোখ বুজে নেয় আর ব্লাস্ট করতে থাকে। প্লিজ এভাবে ব্লাস্ট করো না বেবি, আমি যা সামলাতে পারছি না। এবার যে আমার স্ট্রবেরিটাকে খেতে ইচ্ছা করছে আমার। তে নিজে লোয়ার লিপসটা বাইট করে। জাঙ্কুক নিজেকে আর সামলাতে পারে না, আস্তে আস্তে তের মধ্যে নিজেকে হারাতে থাকে। আজ তাদের লুকোচুরি খেলার অবসান ঘটে, আর সরাসরি একে অপরকে ভালোবাসতে বাসতে হারিয়ে যায় ভালোবাসার সাগরে। জাঙ্কুক নিজেকে পুরোপুরিভাবে তের মধ্যে মিলিয়ে নেয়। সারা ঘরে এক আবেগময়ী শব্দে ভরে ওঠে। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।